ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। সেই সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা কি তা জানার চেষ্টা করব আজকের আমাদের কথা অনুষ্ঠানে। আর আপনাদের সাথে রয়েছি আমি আমিনুল ইসলাম। এই প্রথমবার দেখা গিয়েছে কোনো একটা সরকারে স্টুডেন্টদের ডিরেক্টলি পার্টিসিপেশন আছে এবং আমরা শুনতে পাচ্ছি যে বিভিন্নভাবে কিন্তু স্টুডেন্টদের আরও পার্টিসিপেশন থাকবে। তো এটা একদিক থেকে আমাদের জন্য খুব ভালো ব্যাপার যে আমাদের ভয়েসগুলো সরকারের কাছে যাবে, যারা সরকার পরিচালনা করবে তাদের কাছে যাবে। এটা কিন্তু আরেকটা দিক থেকে সরকার কিন্তু চাবে স্টুডেন্টদেরকে তাদের পাশে রাখতে এবং তাদেরকে মোটিভেট রাখতে। তো এখানে যেটা থাকতে হবে স্টুডেন্টদেরকে কিন্তু এই যে প্রশ্ন করা, আমাদের ইনভলভমেন্ট হয়েছে তার মানে কি আমরা প্রশ্ন করব না, বা আমাদের যেটা হয়তো বা সার্টেন পপুলেশন বেনিফিট পাবে, হয়তো বা মেজরিটি বেনিফিট পাবে, তখন কি আমরা মাইনরিটি যারা আছে তাদের কথা তুলব না? সেই জায়গাগুলো আমাদের ঠিক রাখতে হবে যে আমরা প্রশ্ন করছি কিনা, আমরা প্রিভিলেজ পাচ্ছি বা আমাদের কথা যাচ্ছে, তার মানে এটার একটা ভ্যালু আছে। তো সেই সঠিক প্রশ্নগুলো কিন্তু করতে হবে। আর যেহেতু স্টুডেন্টরা আছে এটাও মাথায় রাখতে হবে, যদি এমন না যে সবাই তো সবার কাছেই পাওয়ার গেলে মানুষ পাওয়ারের ঠিক ব্যবহার করে কিনা সেটা আমরা দেখেছি হিস্টোরিক্যালি খুব কম হয়েছে। সেখানে দেখতে হবে যদি স্টুডেন্টদের থেকে যারা প্রতিনিধি আছে তারা যদি আসলে তাদের জায়গা থেকে সরে আসে, সেখানে কিন্তু বাকি যারা স্টুডেন্ট ছিল তাদেরকে কিন্তু এই বিষয়ে কোয়েশ্চেন আস্ক করতে হবে যে তারা কেন এইখানে এই কাজ করছে। যে এই যে প্রশ্ন করার যে কালচারটা আছে সেটা যাতে চলমান থাকে, সেটাই আর কি আমার প্রত্যাশা। নতুন সরকারের কাছে যেটা এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে, গত কিছুদিন ধরে যে বিষয়গুলি ঘটে গিয়েছে, কিছু জিনিস খুব অপ্রত্যাশিত ছিল, সেই বিষয়গুলিকে প্রপারলি অ্যাড্রেস করাটা খুব জরুরি। দেশের আইনশৃঙ্খলা অবস্থাটাকে ফিরিয়ে নিয়ে আসা, পুলিশের উপরে যে আমাদের আস্থা পুরোপুরি হারিয়ে গিয়েছে সে আস্থার জায়গাটাকে আবারও রিবিল্ড করা, এই জন্য পুরো পুলিশিং সিস্টেমটাকে রিফর্ম করা, পুলিশ যে আসলে মানুষের জন্য, সাধারণ মানুষের সেবা দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য, সেই বিষয়টা আসলে সেই বিষয়টা বিল্ড করাটা খুব জরুরি আমার মনে হয়। মানুষের মনে আস্থার জায়গাটা আসাটা জরুরি। এই প্রথমত এটা। আর কিছুদিন আগে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় থানাগুলি লুট হয়েছে, অস্ত্র চুরি হয়ে গিয়েছে, কিছু জায়গায় ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। এবং আমরা কিছু দেখেছি কিন্তু যে বিগত সরকারের কিছু লাস্ট সময় দেখেছি কিছু অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী ঘুরে বেরিয়েছে, অনেক অস্ত্র ঝনঝনানি আমরা শুনেছি। তো সেই জায়গাকে অ্যাড্রেস করে যদি আসলে একটা প্রপার অপারেশন করা যায়, এমন মনে হয় যে বাহিনীগুলোর সমন্বয় করে যাতে করে অস্ত্র উদ্ধার করা, মানুষের মনে তাহলে কিছুটা শান্তি ফিরে আসবে। এইটা গেল আইন শৃঙ্খলা ব্যাপারে। আর হচ্ছে যদি আমরা একটু বিচার ব্যবস্থার কথা বলি, তাহলে বিচার ব্যবস্থার মধ্যে আসলে বিচার ব্যবস্থার যে একটা দল কানা যে বিষয়টা আমরা দেখে এসেছি অনেক দিন ধরে, বিচার ব্যবস্থার লেজুর বৃত্তি দেখে এসেছি। আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এই তিনটা বিভাগকে পৃথক করাটা খুবই জরুরি। দরকার হলে আমাদের সংবিধান পরিবর্তন করতে হবে এবং সে বিষয়টা যাতে করে কখনোই আমাদের শাসন বিভাগ কখনোই বিচার বিভাগের উপর হস্তক্ষেপ না করতে পারে, কিংবা আইন বিভাগ তারা কখনোই এই বিষয়গুলোর হস্তক্ষেপ না করতে পারে। প্রত্যেকটা ইউনিভার্সিটির ভিসি হতে হবে সিস্টেমেটিক অর্ডারে তারা আসবেন। কোনোভাবে পিএম তাকে অ্যাপয়েন্ট করবে সেটা হওয়া কখনোই উচিত হবে না। তো পুরো সিস্টেমটাকে আসলে রিবিল্ড করা, আমরা চাই হচ্ছে নিয়মতান্ত্রিক পরিবেশ চাই আমরা। আর সব কিছুর বড় কথা হচ্ছে, যদি আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, তাহলে যতগুলি পলিটিক্যাল পার্টি আছে সেই পলিটিক্যাল পার্টির মধ্যকার অবস্থার মধ্যে ভিতরের গণতন্ত্রের চর্চাটা করতে হবে। আমরা কোনো পরিবারতন্ত্র, কোনো রাজতন্ত্র আর চাই না। আমরা চাই যে মানুষ আসলে এমনভাবে সিস্টেম তৈরি হোক যাতে করে প্রত্যেক রাজনৈতিক দল তারা নিজেদের দলের মধ্যে গণতন্ত্রের চর্চা করতে বাধ্য হয়, এবং সেটা যদি করতে পারে তাহলে সব জায়গায় আমাদের মধ্যে একটা আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। সবার প্রথমেই এতদিন মাথায় রাখতে হতো, বা আমি বলবো যে দীর্ঘ বছর ধরে এটা আমাদের ভাবতে হয়েছে যে আমরা কার জন্য আঁকছি, কার জন্য লিখছি, এটার পরে কি আমার আসলে আমি গুম হয়ে যাব কিনা, আমি গায়েব হয়ে যাব কিনা। কারণ আপনি যখন প্রতিবাদ করবেন বা আপনি যখন সত্য কথা বলবেন, ন্যায়ের পক্ষে কথা বলবেন, তখন তো আপনাকে নিরপেক্ষ জায়গা থেকে আপনার মনকে 100% শুনতে হবে। তো আমি এই নতুন সরকারের কাছে বলবো না, আসলে আমি বলবো যে যারা এসেছে সবার কাছেই আলাদাভাবে আমি বলবো যে এই বিষয়গুলো খেয়াল রাখা, যে যার জায়গা থেকে তার মৌলিক অধিকার নিয়ে কাজ করতে পারে। একটা মানুষ যখন সে তার বেঁচে থাকার মৌলিক বিষয়গুলির সাথেই অনেক দূরে চলে যায়, তখন সে দীর্ঘ সময় পরে বিশ্বাসও করতে পারে না আমার রাইটস কি। যেমন আমাদের দেশে অনেক ধরনের আইন আছে, আমরা কিন্তু জানি না। তো এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে এখন ওনারা সামনে তুলে ধরার চেষ্টা করবেন যে একটা মানুষ স্বাধীনভাবে একটা দেশে কীভাবে বাঁচতে পারে, কীভাবে সে কাজ করতে পারে। আমি নাম মেনশন করব না, কিন্তু সরকারি বড় বড় আমরা যারা শিল্পীরা কাজ করি, বড়
বড় সংস্থা আছে, সেখানে আপনি গেলে দেখবেন যে নির্দিষ্ট গুটিগত লোকই মিনিমাম 20 বছর ধরে তারাই গান করছেন, তারাই ছবি আঁকছেন, তারাই বিদেশে যাচ্ছেন গ্র্যান্ট নিয়ে। কিন্তু আমরা যারা এই সময়ের জন্য কাজ করছি, আমাদেরকে যদি কোনো প্ল্যাটফর্ম নিতে হয়, তাহলে কি আমরা সবসময় আসলে সুবিধাবাদী বা লবিংয়ে যাব? আমি মনে করি যে খারাপ জিনিসও যেমন সংক্রামক, তেমন ভালো জিনিসও সংক্রামক। তো আমরা যদি সবাই বিশ্বাস করতে পারি নিজে থেকে যে যা হবে ভালোর জন্য হবে, আর কেউ তো করে দিবে না আসলে। আগে একটা সময় আমি বলবো যে শেষ মুহূর্ত পর্যন্ত আমরা দেখেছি যে শহরে বা দেশে 1-2 জন নেত্রী এবং তার 2-3 জন মানুষই কাজ করেছে। তা আমি মনে করি এই সরকার আমাদের সবার, এবং আমরা নিজেরাও যে যার জায়গা থেকে একজন সরকার, আমরাও দেশটাকে তৈরি করতে পারি, দেশটা আমাদেরও। তো আমি আশা করব এই বিশ্বাসটা যে আমরা করছি, এই বিশ্বাসটা যেন থাকে এই নতুন জায়গায়। প্রত্যাশার ব্যাপারে যদি বলতে হয়, সেটা হচ্ছে যে প্রথমত কার কাছে প্রত্যাশা। এই সরকার যেটা হলো অন্তর্বর্তীকালীন সরকার, গণঅভ্যুত্থান পরবর্তী সরকার, এই সরকারটা কিন্তু এই গণঅভ্যুত্থানের ফসল। হ্যাঁ, তো গণঅভ্যুত্থানের যারা অংশীদার, যারা এই গণঅভ্যুত্থানের কর্তা, যারা এই গণঅভ্যুত্থানে ঘটালো, সেই ছাত্র জনতা, আসলে তাদের দায়িত্ব হচ্ছে এই সরকারকে এক ধরনের করে গাইড করা, এই সরকারকে এক ধরনের সমর্থন করা, প্রয়োজনে সমালোচনা করা। সেইটা অনুসারে এই সরকার কাজ করে যাবে, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। মানে আমি বলছি যে প্রত্যাশার জায়গা থেকে অনেক বেশি দায়িত্বের জায়গা আছে সমাজের বলতে বোঝাচ্ছে শিল্পী, সংস্কৃতিকর্মী, সামাজিক সংগঠন, রাজনৈতিক দল, গবেষণা সংগঠন, সব রকম মানুষের দায়িত্ব হচ্ছে এই সরকারটাকে এক ধরনের করে উপদেশ দেওয়া, প্রয়োজনীয় সমালোচনা করা, এবং সেই সব গ্রহণ করে এই সরকার এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা মানুষের, একটা গণতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্র, সেইটার দিকে যেন এই সরকার আমাদের সমাজ এবং রাষ্ট্রকে নিয়ে যেতে পারে, তার জন্য কাজ করতে পারে, সেটাই প্রত্যাশা আমার প্রত্যাশা হচ্ছে দেশের শৃঙ্খলাটা বজায় রাখা, দুর্নীতিটা প্রতিরোধ করা, আর জবাবদিহিতা থাকাটা খুব গুরুত্বপূর্ণ। মানে আমি ভয় ভীতিহীনভাবে যদি আমি সব জায়গায় চলতে পারি, এটা খুব গুরুত্বপূর্ণ। হল বাণিজ্য থেকে মুক্ত, তারপরে সুস্থভাবে যেমন আমার বাকস্বাধীনতাটা আছে, বাকস্বাধীনতা প্রকাশ করতে পারি। মানে কোনো মৌলবাদী কিংবা অতি জঙ্গি কিংবা অতিরঞ্জিত কোনো কিছুই আমাদের, যেমন মিথ্যাচারটা মিথ্যাচারটা এমন পর্যায়ে চলে গেছে, সেটা সত্যতে রূপান্তরিত হয়েছে, সেগুলা থেকে যেন আমরা রেহাই পাই, এটাই মনে করি। ফ্যাসিবাদী সরকারের যে পতন হয়েছে আন্দোলনের মধ্য দিয়ে, কিন্তু তার স্পিরিটটা হচ্ছে এটা মানে এই নিরপেক্ষ, অসাম্প্রদায়িক, এটা গণতান্ত্রিক ব্যবস্থা। কিন্তু সেটা করতে গেলে সেটা হচ্ছে এখনো পেশিবাদী জঞ্জালগুলো আগে পরিষ্কার করতে হবে। তো পেশিবাদী জঞ্জালগুলো পরিষ্কার করতে হলে কিছু আইনি দিক আছে, হয়তো সেক্ষেত্রে এই সরকার সেগুলো পারবে না, কিন্তু একটা পথ তো তারা করে যেতে পারে। আর যদি সেটা না করে, তাহলে এক পেশিবাদের পরিবর্তে আরেক পেশিবাদ আসবে। প্রথমত তাদের কাছে কথা হচ্ছে পেশিবাদী পথটাই তাদেরকে বন্ধ করতে হবে। ছাত্র জনতার যে গণ আন্দোলন, সেই গণ আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু এই আওয়ামী ফ্যাসিস্ট সেই রেজিমটা শেষ হলো এবং নতুন করে এই সরকারটা গঠন করতে আমরা দেখলাম। তা আমাদের প্রত্যাশা কি, দেখেন এই আন্দোলনে কিন্তু যেমন ছাত্ররা যুক্ত ছিল, নানান শ্রেণী পেশার মানুষজন যুক্ত ছিল, এখানে শ্রমিকরা যুক্ত ছিল, এখানে রিক্সা যারা চালায় আর কি, তাদের মিছিল আপনারা দেখেছেন আর কি। তাহলে দীর্ঘদিন ধরে আপনারা দেখবেন যে সাধারণ মানুষের যে নাভিশ্বাস উঠে গেল সব জায়গায়, তার যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি থেকে শুরু করে মানুষ কথা বলতে পারে না আর কি, খুব বেসিক জায়গাগুলো কিন্তু এখানে ধ্বংস করে দেওয়া হয়েছে আর কি আওয়ামী লীগের মাধ্যমে। আমার প্রথমত চাই যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আগে স্বাভাবিক করতে হবে আর কি। সাধারণ মানুষের যে মানে সাধারণ অর্থ থেকে স্বাভাবিকভাবে চলাফেরার অধিকারটা, সে অধিকারটা নিশ্চিত করতে হবে প্রথমত আর কি, এটা প্রথমত মনে করি। আর দ্বিতীয়ত যেটা মনে করি সেটা হলো যে মৌলিক ব্যাপারগুলো আছে মানুষের, যেমন শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য আর কি, এই জায়গাগুলোতে হাত দিতে হবে। মানুষ চিকিৎসা পায় না অনেকদিন থেকে, দেখেন টাকার কাছে চিকিৎসা এত ব্যয়বহুল হয়ে গেছে, সাধারণ মানুষের জীবনে চিকিৎসা নাই। বা আবার শিক্ষার কথা জানে, শিক্ষাকে কিন্তু তাকে বাণিজ্যিকরণ করা হয়েছে এখানে। বাণিজ্যিকরণ করার কারণে যে সাধারণ শ্রমিকের সন্তানরা বা কৃষকের সন্তানরা কিন্তু সেই পড়াশোনা থেকে তারা পড়াশোনা করতে পারছে না আর কি, টাকার অভাবে করতে পারছে না। এই জিনিসগুলো প্রথমত সমাধান করতে হবে। শ্রমিকের মজুরির কথা আমরা বলবো, শ্রমিকের 25,000 টাকার মজুরির কথা কিন্তু আমরা অনেকদিন ধরে শ্রমিকরা আন্দোলন করছে। আমরা সচেতন মানুষ হিসেবে মনে করি যে 25,000 টাকার যে দাবিটা, এই দাবিটা খুব যৌক্তিক দাবি আর কি। এই দাবি পূরণের ক্ষেত্রে এই সরকারকে ভূমিকা রাখতে হবে আর কি। সাধারণভাবে এই জিনিসগুলো প্রথমত করতে হবে। এর পরবর্তী সংস্কারের যে দাবিগুলো উঠছে আর কি, এখানে নির্বাচন ব্যবস্থার সংস্কারের কথা বলছে আমরা, এখানে বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে পরিচালিত হবে আর কি, হলগুলো সিট বন্টন কীভাবে হবে, নানান ধরনের সংস্কারের কথাগুলো হচ্ছে, আস্তে আস্তে সংস্কারগুলোতে ঢুকতে হবে। বাংলাদেশ স্বাধীনতার পরবর্তী যে বাংলাদেশের যারা শাসন করলো এত 53 বছর ধরে,
এখানে বাংলাদেশের মানুষ আস্তে আস্তে দেখেছে যে রাজনীতির দুর্বৃত্তায়ন দেখেছে মূলত রাজনীতির দুর্বৃত্তায়ন এবং একটা লুটেরা অর্থনীতির পৃষ্ঠপোষকতা দেখেছে পুরোপুরি। হ্যাঁ, সেইখানে বাংলাদেশের যে জাতীয় স্বার্থ সেটা সম্পূর্ণ ভুলুণ্ঠিত হয়েছে। বাংলাদেশের মানুষ মনে করে যে আজকে কখনো মনে করে যে আন্তর্জাতিকভাবে ভারতীয় সাম্রাজ্যবাদ আমাদের উপরে চেপে বসছে, আবার কখনো মনে করে যে আমেরিকান সাম্রাজ্যবাদ বোধহয় চেপে বসছে। এইভাবে কিছু মোটা দাগে এইভাবে কিছু জিনিস আছে। কিন্তু বাংলাদেশের যে জাতীয় স্বার্থ এটা যদি মানে ফুটে ওঠে মানুষের মধ্যে, যে জাতীয় স্বার্থ মনে করেন যে দুর্বৃত্তায়নের যে রাজনীতি বা লুটেরা অর্থনীতির যে রাজনীতি, সেই রাজনীতির বাইরে এসে বাংলাদেশে একটা সুশাসন, যেটা জবাবদিহিতার যে প্রশ্ন, একটা ডেমোক্রেটিক যে আকাঙ্ক্ষা, একটা ধর্মনিরপেক্ষতার যে আকাঙ্ক্ষা, বা মানুষের মধ্যে যে নারীদের চলাফেরার যে আকাঙ্ক্ষা, ছাত্রদের যে শিক্ষা গ্রহণের যে আকাঙ্ক্ষা, এবং আপনি আন্দোলনের মধ্যে দেখবেন যে আসলে আমাদের মধ্যবিত্ত এলিটদের মধ্যেই সবচেয়ে বেশি আলোচিত হয় ছাত্র নাগরিক। এখানে একটা বিশাল সংখ্যক একটা শ্রমিকদের একটা অংশগ্রহণ ছিল, এবং কতজন শ্রমিক মারা গেছে এটা আপনি বাংলাদেশের যেমন মুক্তিযুদ্ধ আলোচনা করতে গেলে কেউ কেউ বলে আমার বাবা স্বাধীন করেছে। হ্যাঁ, আসলে লক্ষ লক্ষ যে মানুষ, তারা যে এই দেশটা কৃষক শ্রমিক যে স্বাধীন করেছে, এবং এই যে মুক্তিযুদ্ধের সার্টিফিকেটও তাদের নাই, হয়তো তারা জানেই না এই প্রক্রিয়াটা কী। হ্যাঁ, তারা কিন্তু আসলে কোনোদিনে এই প্রক্রিয়া আসতেই পারেনি হয়তো। হ্যাঁ, তো সেইরকম দেখা যাচ্ছে যে বাংলাদেশে যে এই যে আজকে শ্রমিকদের মানে অংশগ্রহণ, সেই অংশগ্রহণে দেখা যাবে যে তাদের সংখ্যাটাও জানা যাবে না। মানে এখনই এগুলি নিয়ে ডকুমেন্টেড হওয়া উচিত যে কতজন শ্রমিক মারা গেছেন, এবং এই শ্রমিকদেরও যে এতদিনের যে বঞ্চনা, সেই বঞ্চনা থেকেই তো সে এগিয়ে এসছে। আজকে মেট্রো রেল যে একটা মনে করেন যে একটা স্টেশন পুড়িয়ে দিয়েছে, এটা যেভাবে মানে আপনি যখন প্রজেক্ট করেন, এটা মধ্যবিত্তের একটা ব্যথা যে মেট্রো রেল পুড়িয়ে দিয়েছে। যেই শ্রমিক মানে উন্নয়ন এত বৈষম্যমূলক হচ্ছে যে এই মেট্রো রেলে সে উঠতে পারছে না, তার কাছে এটা কোনো আবেগ তৈরি হয়নি, কিন্তু তার কাছে সে যদি উঠতে পারতো সে এটা রক্ষা করতো। তাহলে বাংলাদেশের যে মানে মানুষের যে আপনার যে বৈষম্য, যেই উন্নয়ন বৈষম্য বাড়ায়, সেই উন্নয়ন তো উন্নয়ন না। এবং রাজনৈতিক কাঠামোগুলোরও আসলে আমরা একটা ফ্যাসিবাদী পরিস্থিতির মধ্যে পড়ে গেছি, আসলে চূড়ান্ত অর্থে ফ্যাসিবাদের মধ্যেই পড়ে গেছিলাম। বাংলাদেশের 1 নম্বর সমস্যা যদি বলেন সেটা ছিল দুর্নীতি, এবং সেই দুর্নীতির বিরুদ্ধেই বিক্ষোভ, তাই না? আরও অনেক কারণ, নিশ্চয়ই আরও 20টি কারণ আছে, কিন্তু 1 নম্বর কারণ আমি মনে করি দুর্নীতি। এবং সরকারি প্রতিষ্ঠানগুলো যে অব্যাহত দুর্নীতি ছিল এটি একদম ওপেন সিক্রেট, এবং প্রচুর পরিমাণে রিপোর্ট এসছে সোশ্যাল মিডিয়ায়, গণমাধ্যমে। এই সরকারের কাছে একদম সিম্পল আমার একটা চাওয়া, ওনারা 6 মাস থাকবেন, 2 বছর থাকবেন, 3 বছর থাকবেন, কিছুই জানি না, যতদিনে থাকুন না কেন, ওনারা আজকেই বা 2-1 দিনের মধ্যেই প্রত্যেকেই 17 জন বা আরও যদি মেম্বার বাড়ে, ওনাদের সম্পদের হিসাবটা দেন যে ওনাদের এই হচ্ছে সম্পদ। এবং ওনারা যেদিন চলে যাবেন, সেটা যে কয় বছর পরেই হোক বা যে কয় মাস পরেই হোক, আমরা মিলিয়ে দেখব যে সম্পদ কী পরিমাণ বাড়লো। এই যে করাপশন বলেন, মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ বলেন, 1 নম্বর কারণ হচ্ছে যে আমাদের প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো খুব জরুরি, অর্থাৎ প্রতিষ্ঠানগুলো ভেঙে গিয়েছিল, প্রত্যেকটা প্রতিষ্ঠান, আমি নাম না বলি। তো এখন 1 নম্বর কাজ হচ্ছে এই সরকারের, যেটা আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ ম্যান্ডেট হওয়া দরকার, প্রতিষ্ঠানগুলো ঠিক করা। তারা সব কাজ করতে পারবে না, এই কারণ অন্তর্বর্তী সরকারের অনেক ম্যান্ডেট নাই, তারা অনেক কিছু করতে পারবে না, কিন্তু প্রতিষ্ঠানগুলো, সরকারি প্রতিষ্ঠানগুলো ঠিক করা দরকার। আপনি জানেন এই বিক্ষোভের আগে বা গণ অভ্যুত্থানের আগে প্রচুর রিপোর্ট হয়েছে, দাবি ছিল যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের সম্পদের হিসাবটা দেবেন। 1979 সালের সরকারি কর্মচারী আইন অনুযায়ী ওনারা সেই হিসাবটা দেন নাই। এই ছোট্ট কাজটা হোক যে এখন থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে কোনো স্তরের ওনাদের সম্পদের হিসাবটা দিতে বাধ্য থাকবেন, এবং এইটা যখন আপনি দিবেন তখন কিন্তু করাপশন কমে যাবে। ভয়ে কিন্তু দুর্নীতি করবার আগে কিন্তু সে 10 বার ভাববে। আপনি প্রতিষ্ঠানগুলোকে হাত দেন, প্রতিষ্ঠানগুলো ঠিক করেন, তারপরে আপনি নির্বাচন দেন, অন্যান্য জায়গায় সংস্কার করেন, কিন্তু আমার মনে হয় যে প্রতিষ্ঠান ঠিক না হলে রাষ্ট্র সংস্কার এটা ইম্পসিবল। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা জানলাম। শেষ করছি আজকের আমাদের কথা।